শেখ হাসিনা একদিন তিনি ভেবেছিলেন ভারত তার পক্ষে চিরকাল থাকবে, তিনি আবার ক্ষমতার মসনদে ফিরবেন। কিন্তু রাজনীতি কোনো ব্যক্তি প্রেম নয়, এটি নিরেট পেশাদারিত্বের খেলা। আর এই খেলায় একটি পলকে সম্পর্ক বদলে যায়। শেখ হাসিনার জন্য বার্তা স্পষ্ট, গেম ওভার, আর ভারতের দরজা তার জন্য বন্ধ হয়ে গেছে। দ্য প্রিন্টের বিশ্লেষণে বলা হয়েছে, শেখ হাসিনাকে সমর্থন করে ভারত নিজেদের বিপদ ডেকে আনছে। বাংলাদেশে তার জনপ্রিয়তার তলানিতে জনগণ ক্ষুব্ধ, ভারতের স্বার্থ এখন হুমকির মুখে। শেখ হাসিনা ও তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল সহ 18 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। বৃহস্পতিবার সকালে দুদকের আবেদনের প্রেক্ষিতে জাকির হোসেন গালিবের আদালত এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। ক্ষমতার প্রভাব খাটিয়ে ডক্টর ইউনূস এবং নরেন্দ্র মোদীর সাথে বহুল আলোচিত, কাঙ্ক্ষিত অনাকাঙ্ক্ষিত বৈঠকের পর শেখ হাসিনার কবিতা আবৃত্তি করা ছাড়া আর কোনো গতান্তর দেখা যাচ্ছে না। সেজন্য তিনি কবিতা আবৃত্তি করছেন, শুনছেন নিশ্চয়ই। সবজির দাম কম, দৃশ্য কি মনোরম, কিন্তু বাজারে সবজির দাম কম। চিন্তায় হুন ডাকাতি লুটে একটা মানুষ কতটা হেল্পলেস হইলে। আসসালামু আলাইকুম প্রদর্শক শ্রোতা, হাসিনার গেম ওভার কথা রাখলেন নরেন্দ্র মোদী। ডক্টর ইউনূসকে যে কথা দিয়েছিলেন, এবার হাসিনা কি তাহলে দেশে আসছেন? গুরুত্বপূর্ণ তথ্য আছে, আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়েই থাকবেন। চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি। গত কয়েকদিন ধরে ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যমে যেসব লেখা প্রকাশিত হচ্ছে, তাতে তার অস্বস্তি বাড়ছে। দ্য প্রিন্ট, হিন্দুস্তান টাইমস, ইন্ডিয়া টুডে, একসময়কার নির্ভরযোগ্য সমর্থকরা এখন একের পর এক প্রশ্ন তুলছে। কেউ সরাসরি বলছে বাংলাদেশের জনগণের কাছে হাসিনার গ্রহণযোগ্যতা নেই, আবার কেউ পরোক্ষভাবে ইঙ্গিত দিচ্ছে যে ভারতকে নতুন কৌশল নিতে হবে। একটা সময় ছিল যখন দিল্লি থেকে প্রকাশিত প্রতিটি সংবাদ হাসিনার পক্ষে যেত। বিরোধীদের দমননীতি, একদলীয় শাসন, গণতন্ত্রহীনতা এসব নিয়ে কেউ প্রশ্ন তুলত না, বরং বলা হতো শেখ হাসিনাই ভারতের একমাত্র নির্ভরযোগ্য মিত্র। কিন্তু এখন হাসিনার কপালে গভীর চিন্তার ভাঁজ পড়ছে। দ্য প্রিন্টের বিশ্লেষণে বলা হয়েছে, শেখ হাসিনাকে সমর্থন করে ভারত নিজেদের বিপদ ডেকে আনছে। বাংলাদেশে তার জনপ্রিয়তার তলানিতে জনগণ ক্ষুব্ধ, ভারতের স্বার্থ এখন হুমকির মুখে। একই সুরে কথা বলছে অন্যান্য ভারতীয় বিশ্লেষকরাও। পশ্চিমবঙ্গে রাজনৈতিক ফায়দা লুটতে বিজেপি বাংলাদেশিদের পাকিস্তানের সমর্থক হিসেবে চিত্রিত করলেও দীর্ঘমেয়াদে বাংলাদেশকে হারানো ভারতের জন্য কৌশলগত আত্মঘাতী সিদ্ধান্ত হতে পারে বলে সতর্ক করেছেন অনেকেই। বাংলাদেশের সাধারণ জনগণের ক্ষোভ শুধু শেখ হাসিনার বিরুদ্ধে নয়, ভারতীয় নীতির বিরুদ্ধেও ছড়িয়ে পড়েছে। সোশ্যাল মিডিয়ায় ভারত বিরোধী মন্তব্যের সুনামি। এমনকি রাজনৈতিক বিশ্লেষকদের অনেকে বলছেন ভারত তাদের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্রকে বাঁচাতে গিয়ে পুরো বাংলাদেশকে হারাতে বসেছে। নয়াদিল্লির কূটনৈতিক মহলে শেখ হাসিনাকে নিয়ে নানান চিন্তার কথা শোনা যাচ্ছে। ভারতের নীতি নির্ধারক মহলে বিভক্তি সৃষ্টি হয়েছে। এক পক্ষ এখন হাসিনার প্রতি সমর্থন অব্যাহত রাখতে চায়, অন্য পক্ষ বলছে এখনই সরে যাওয়ার সময়। একজন বিশ্লেষক মন্তব্য করেছেন, শেখ হাসিনার ভারত নির্ভরতা এখন তার রাজনৈতিক অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। ভারতের সমর্থন তাকে টিকিয়ে রাখতে পারবে না, বরং ভারত বাংলাদেশ সম্পর্কে দীর্ঘমেয়াদী ক্ষতি ডেকে আনবে। নরেন্দ্র মোদী সরকার কি শেষ পর্যন্ত শেখ হাসিনাকে ছেড়ে দেবে, নাকি তাকে টিকিয়ে রাখার জন্য নতুন কোনো কৌশল হাতে নেবে? ভারতের সামনে এখন দুইটি পথ। এক, শেখ হাসিনাকে ছাড়ার সিদ্ধান্ত নিয়ে বাংলাদেশের জনগণের সাথে সম্পর্ক পুনরুদ্ধারের চেষ্টা করা। দুই, হাসিনাকে বাঁচাতে আরও গভীরভাবে জড়িয়ে পড়া, যা দীর্ঘমেয়াদে ভারতের জন্য বড় ঝুঁকি হয়ে উঠতে পারে। দিল্লির রাজনৈতিক মহল এখন অপেক্ষায়। ভারতের পরবর্তী সিদ্ধান্ত শুধু বাংলাদেশের জন্য নয়, সমগ্র দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে বড় পরিবর্তন আনতে পারে। একটা নতুন সময়ের সূচনা হতে যাচ্ছে। শেখ হাসিনা জানেন তার কপালের ভাঁজ আরও গভীর হতে চলেছে।
প্রশ্ন একটাই, দিল্লি কি সত্যি তার বিশ্বস্ত হাসিনাকে ছাড়তে চলেছে? বাজারে সবজির দাম কম, নারী লাঞ্ছনা ঘটে প্রকাশ্যে, মিডিয়াতে পম পম, অথচ বাজারে সবজির দাম কম। মানুষ মারছে পিটিয়ে মানুষ, নিয়মিত ধমাধম, যদিও বাজারে সবজির দাম কম। ডক্টর ইউনূস এবং নরেন্দ্র মোদীর সাথে বহুল আলোচিত, কাঙ্ক্ষিত অনাকাঙ্ক্ষিত বৈঠকের পর শেখ হাসিনার কবিতা আবৃত্তি করা ছাড়া আর কোনো গতান্তর দেখা যাচ্ছে না। সেজন্য তিনি কবিতা আবৃত্তি করছেন, শুনছেন নিশ্চয়ই। সবজির দাম কম, দৃশ্য কি মনোরম, কিন্তু বাজারে সবজির দাম কম। চিন্তায়, খুন, ডাকাতি, লুটে। একটা মানুষ কতটা হেল্পলেস হইলে একটা রাজনৈতিক দলের প্রধান কতটা অকর্ম সময় কাটলে এই ধরনের কাজ তিনি করতে পারেন, এবং সেটা আবার আওয়ামী লীগের নানান রকম দলীয় পেজ, নানান জায়গা থেকে প্রচারও করা যেতে পারে, সেটি একটি রিহার্সাল আমরা দেখলাম। আপাতত মনে হচ্ছে শেখ হাসিনার এই কবিতা আবৃত্তি করা ছাড়া আর কোনো গতান্তর নেই, কেননা বিশ্ব রাজনীতি, আঞ্চলিক রাজনীতি এবং ডক্টর ইউনূসের সাথে মোদির এই বৈঠকের পর অনেকগুলো হিসেব নিকাশ পাল্টে গিয়েছে। সেসব গল্প আমি বলবো, তবে তার আগ দিয়ে এই যে সবজির দাম কম কথাটি কিভাবে শেখ হাসিনার আবৃত্তিতে পৌঁছালো সেটি বোঝার চেষ্টা করছিলাম। এপ্রিলের 1 অথবা 2 তারিখে আমি একটি স্ট্যাটাস লিখেছিলাম নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনের প্রেক্ষিতে, যে বাংলাদেশে ডক্টর ইউনূসের শাসন আমলে এই যে ভ্যাকুয়াম সময় চলছে, সেই ভ্যাকুয়াম সময়ে ধর্মীয় উগ্রপন্থা মাথাচাড়া দিয়ে উঠছে। তো সেইটাকে ব্যঙ্গ করে আমি লিখেছিলাম যে নিউ ইয়র্ক টাইমস তো বলছে যে বাংলাদেশ ধর্মীয় উগ্রবাদীদের এবং জিহাদ বাহিনী দখলে গেল, সরকার বলছে সবজির দাম কিন্তু কম। অর্থাৎ সরকারের এই যে বাজার নিয়ন্ত্রণের যে সফলতা কিছুটা হইলেও সেটি দিয়ে সব কিছুকে ঢেকে ফেলার যে প্রবণতা, সেটির বিরোধিতা করতে গিয়েই আমি ব্যঙ্গটা করেছিলাম। এই সবজির দাম কম ব্যঙ্গটি আমি জানি না কিভাবে ছড়াকার লুৎফুর রহমান রিটন, যিনি আমার ফেসবুক বন্ধু, টরন্টোতে বসবাস করেন, তার নজরে এসেছিল কিনা আমি জানি না। তিনি একটি কবিতা লিখেছিলেন, ছড়া লিখেছিলেন সবজির দাম কম নিয়ে। সেই লুৎফুর রহমান লিটনের ছড়াটাই শেখ হাসিনা আবৃত্তি করছেন কখন? ডক্টর ইউনূসের সাথে বৈঠকের পর, নরেন্দ্র মোদীর সাথে ডক্টর ইউনূসের সাইডলাইনে বৈঠকের পর। মানবজমিন একটি সংবাদ দিয়েছে যে ইউনূস এবং মোদী বৈঠকের পর আওয়ামী শিবিরে তীব্র হতাশা। এই হতাশার ঘটনা বর্ণনা করতে গিয়ে প্রতিবেদনে যেসব বিষয় উল্লেখ করা হয়েছে তার মধ্যে একটা বিষয়, সেটা হলো যে আর সব গোল্লায় গেলেও, দুনিয়া গোল্লায় গেলেও এবং আওয়ামী লীগের বিপক্ষে বর্তমান সময়ে প্রচণ্ডভাবে কাজ করলেও তাদের অন্তত ভরসা যে তাদের ভারতীয় আওয়ামী লীগ হিসেবে তাদের সভাপতি কল্পনা করা হয় নরেন্দ্র মোদীকে। সেই নরেন্দ্র মোদী অন্তত আর যাই হোক ডক্টর ইউনূসের সরকারকে স্বীকৃতি দেবেন না, অথবা ডক্টর ইউনূস সরকারের সাথে তার যে অসহযোগিতার সম্পর্ক সেটি তিনি চালিয়ে নেবেন। কিন্তু এই বৈঠকের মধ্য দিয়ে কার্যত ওই যে ন্যারেটিভ, ওই যে ধ্যান ধারণা, সেটি ভেঙে গিয়েছে। এবং এটি বলা চলে যে আওয়ামী লীগের নরেন্দ্র মোদী কেন্দ্রিক যে ভরসা, সেই ভরসা একেবারে পানিতে ডুবে মরেছে, এটি বলা যায়। যদিও নানানভাবে বলার চেষ্টা করা হচ্ছে, আলোচনা করার চেষ্টা হচ্ছে যে দু একটি বৈঠকে কিছু হয় না, কূটনীতি ভিন্ন বিষয়, রাষ্ট্রের পরিচয় ভিন্ন বিষয়, কিন্তু এটি তো মানতে হবে যে এই যে 7 মাস, সেই 7 মাসে ডক্টর ইউনূসের সরকারকে অস্থিতিশীল করার জন্য ভারতের যে গণমাধ্যমের যে প্রোপাগান্ডা, সেই প্রোপাগান্ডার একটা বড় অংশতে ভারতীয় যে দিল্লির আমরা যে সাউথ ব্লকের কথা বলি, সেই সাউথ ব্লক যে কিছুটা প্রভাবিত ছিল এটি অস্বীকার করার উপায় নাই। এবং তারা এই যে ভারতীয় প্রোপাগান্ডার ন্যারেটিভ কিছুটা গিলে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে, বাংলাদেশে নানানভাবে ভারত বিরোধী কর্মকাণ্ড চলছে, এই ধরনের নানান প্রচেষ্টা তারা রাষ্ট্রীয়ভাবে বলার চেষ্টা করেছে। কিন্তু সরকারের শীর্ষ মহল থেকে আমরা ঠিক সেইভাবে বাংলাদেশ বিরোধিতার একেবারে প্রচণ্ড অবস্থান আমরা দেখিনি। কিন্তু যেটা দেখেছি যে বাংলাদেশের এই যে নতুন অভ্যুত্থান, নতুন রাষ্ট্র পরিচালনার যে পরিবর্তন, সেটিকে খুব স্বাভাবিকভাবে ওয়েলকাম ভারত করেনি, বরঞ্চ না করে যুক্তরাষ্ট্রসহ নানান জায়গায় বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনটাকে ইস্যু বানিয়ে বাংলাদেশের নতুন সরকারকে অস্থিতিশীল করা, বিশ্বব্যাপী প্রশ্নবিদ্ধ করার নানা রকম প্রচেষ্টা আমরা দেখেছি। সেই সব প্রচেষ্টার মধ্যে
ভারতের অবস্থানরত প্রায় 40,000 আওয়ামী লীগের নেতাকর্মী যারা পালিয়ে আছে শেখ হাসিনা সহ, তাদের একটা বড় ভরসার জায়গা ছিল নরেন্দ্র মোদী শেষ পর্যন্ত হয়তো ইউনূস সরকারের সাথে দেখা করবে না, কর্মর্দন করবে না, সাক্ষাৎ দিবে না, এবং তাদের যেটা চাওয়া এই সরকারকে অস্থিতিশীল করার জন্য, অস্বীকৃতি দেওয়ার জন্য, অসহযোগিতা করার জন্য ভারতীয় সরকার সর্বোচ্চ প্রচেষ্টা চালাবে। সেটা মূলত এই কূটনীতি, ভারতের আওয়ামী লীগের যে কূটনীতি ভারতীয় সরকারকে নিজেদের পকেটে রাখার, সেটা ফেইল করেছে, অর্থাৎ সেটা ব্যর্থ হয়েছে। ব্যর্থ হওয়ার প্রেক্ষিতেই ইউনূসের সাথে মোদির যে সাক্ষাৎ হয়েছে, সেই সাক্ষাতের পর স্বভাবতই হতাশা যে নেমে এসেছে। হতাশা যে নেমে এসেছে সেটি বোঝার জন্য আওয়ামী লীগের যারা রাজনীতির এখন গতিপথ নির্বাহ করার বাতলে দেওয়ার চেষ্টা করছেন, সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্সারদের কেউ কেউ, যেমন অমির রহমান পিয়াল কিংবা সুশান্ত কিংবা ফেক আইডি, বট আইডি ডক্টর আইজুদ্দিন, যারা এতিম পেজটি চালিয়ে নানান রকম ঘৃণ্য উস্কানি উস্কে দিচ্ছেন এবং মানুষকে এমনকি সরাসরি আক্রমণ করার আহ্বান জানাচ্ছেন, শেখ হাসিনাও সেখানে মাঝে মাঝে অংশ নিয়ে তাদের যে কর্মকাণ্ড, সেসব কর্মকাণ্ডকে বৈধতা দিচ্ছেন। সেই অমির রহমান পিয়াল আওয়ামী লীগের বুদ্ধিবৃত্তিক যে গং, সেই গংয়ের অঘোষিত লিডার, তিনি একটি স্ট্যাটাস লিখেছেন যেখানে এটা বোঝা যায় যে না, হতাশাটা কোন পরিমাণে এসেছে। আমি একটু পড়ে শোনাই যে ভারতীয় একটি সূত্র জানালো, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুরোধেই নরেন্দ্র মোদী ইউনূসের সাথে কথা বলতে রাজি হয়েছেন। বুঝেন কথাটা, যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুরোধেই নাকি নরেন্দ্র মোদী কথা বলতে রাজি হয়েছেন। বাংলাদেশের পক্ষ থেকে ভারতকে অনুরোধ করলে তা প্রথমে সরাসরি নাকচ হয়ে যায়। এরপর হাসিনাই ভারতীয় কর্তৃপক্ষকে যুক্তি দেন যে বাংলাদেশের জনগণের সঙ্গে ভারতের কোনো বিরোধ নেই, ইউনূসের সঙ্গে কথা না বললে সে ভারত বিরোধিতার সুযোগ পাবে। নরেন্দ্র মোদী তারপরেও রাজি হচ্ছিলেন না, কারণ ইউনূসের সাম্প্রতিক কিছু বক্তব্যে ভারতের মধ্যেই বাংলাদেশ ও ইউনূস বিরোধী সেন্টিমেন্ট বৃদ্ধি পেয়েছে। ভারতীয়রাও পছন্দ করছিলেন না নরেন্দ্র মোদী ইউনূসের সঙ্গে কথা বলুক। কিন্তু শেখ হাসিনা নরেন্দ্র মোদীকে বুঝান, অর্থাৎ দিল্লিকে বুঝান যে যদি মোদী বৈঠকে রাজি না হতো তাহলে ইউনূস কি বুঝাতো জনগণকে, যে নরেন্দ্র মোদী সাক্ষাৎ না করলে বাংলাদেশকে চীন ও পাকিস্তানের ব্লকে নেওয়ার কাজটি ইউনূসের সহজ হবে। সে বোঝাতে পারবে ভারত বাংলাদেশকে বন্ধু মনে করে না বলেই বৈঠকে রাজি হয়নি, কিন্তু সেই সুযোগ দেওয়া যাবে না। ইউনূস আজ আছে, কাল নেই, কিন্তু স্বাধীনতার বন্ধু হিসেবে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক নষ্ট হওয়া ভবিষ্যতের জন্য ক্ষতি। অবশেষে নরেন্দ্র মোদীর পক্ষ থেকে লবিতে কয়েক মিনিটের জন্য আলোচনায় রাজি করানো হয়। খেয়াল করবেন, লিখেছেন ভারতীয় একটি সূত্র। এখন কোন সূত্র জানিয়েছে, কিভাবে জানিয়েছে, এগুলো নেই, কিন্তু এই লেখার মধ্য দিয়ে তারা আত্মপক্ষ সমর্থন করতে চাইছে পুরো আওয়ামী গোষ্ঠী, যে না, এটি আওয়ামী লীগের অনুরোধেই হয়েছে। কেন হয়েছে? যে বাংলাদেশের সাথে ভারতের যে সম্পর্ক, সেটা জনগণ টু জনগণ। ইউনূস আজ আছে, কাল নেই, কিন্তু ইউনূসকে বিরোধিতা করতে যেয়ে যদি এই বৈঠকটি না হয় তাহলে ইউনূস চীন এবং পাকিস্তান ব্লকে ঢুকে যাবে। এই বলে মানুষকে, যে আমরা তো চেয়েছিলাম ভারতের সাথে কথা বলতে, ভারত রাজি হয়নি, সে কারণে আওয়ামী লীগ রাজি করিয়েছে শেখ হাসিনাকে। শেখ হাসিনার লোকজন নরেন্দ্র মোদীকে রাজি করিয়েছে ডক্টর ইউনূসের সাথে বৈঠকের বসানোর জন্য। তো এখন এটি একটি প্রোপাগান্ডা, প্রচারণা। এই প্রচারণার অর্থই হচ্ছে যেটি ঘটে গিয়েছে, যে বৈঠকটি হয়েছে ভারত এবং বাংলাদেশের মধ্যে, সেটি হওয়ার প্রেক্ষিতে তাদের যে এতদিনের আশা আকাঙ্ক্ষা, তাদের যে এতদিনের অবস্থান যে মোদী কখনো বাংলাদেশকে মেনে নেবে না, ইউনূস সরকারকে মেনে নেবে না, সেটাতে তারা মূলত ফেইল করেছে, পরাজিত হয়েছে। সেই পরাজিতটাকে এখন কি দিয়ে সান্ত্বনা দেওয়া যায়, সেই সান্ত্বনার বাণী হিসেবে তারা বোঝানোর চেষ্টা করছে এটি শেখ হাসিনার অনুরোধেই হয়েছে, আওয়ামী লীগের অনুরোধেই হয়েছে। যাই হোক, এটি তাদের হতাশা যে আছে সেটি প্রমাণ করার জন্য দুটি বিষয় উল্লেখ করলাম। এখন এই হতাশার কারণ কি এবং এই হতাশাটা রিয়েল কি না, কবিতা আবৃত্তি করাই কেন আমি বলেছি শেখ হাসিনার ভবিষ্যৎ, সেটি বোঝার জন্য আপনাকে খুব বেশি বড় রাষ্ট্রবিজ্ঞানী হতে হবে না। আমি বারবার যে জিনিসটা বলার চেষ্টা করেছি সেটি হলো, বেগম খালেদা জিয়ার প্রতি এত অনাচার অবিচার হয়েছে,
বিএনপি নামক দলটিকে একেবারে নিশ্চিহ্ন করা সব রকম আয়োজন সম্পন্ন হয়েছিল। প্রায় 1.5 লক্ষাধিক মামলা দেওয়া হয়েছিল বিএনপির প্রায় 1.5 লক্ষ নেতাকর্মীর নামে। এক একজনের নামে 300-400 পর্যন্ত মামলা ছিল, এমন যে হা করে কথা বলতে পারতো না। বেগম জিয়াকে 2 কোটি টাকা আত্মসাতের মামলায় 2 বছর এমনভাবে কারাগারে রাখা হয়েছিল এবং পয়জনিং করা হয়েছিল যেন তিনি আর জীবিত না থাকতে পারেন। তবুও বেগম জিয়া শুরু থেকেই বাংলাদেশের মাটি ছেড়ে যাননি। এটি একটি শিকড়, মহিরুহ। সেই মহিরুহকে দেখেই বাংলাদেশের জাতীয়তাবাদী রাজনীতি শুধু নয়, জামাত এবং অন্যান্য যারা গণতন্ত্রের জন্য এতদিন যাবৎ লড়াই করছিল, তারা ভরসায় টিকে ছিল যে আমাদের মহিরুহ আছে আমাদের মাটিতে। সেই মহিরুহ টিকে থাকার কারণে মাঠ পর্যায়ে মানুষের যে জনবলের যে আগ্রহ এবং তাদের যে দুর্বার বিদ্রোহের যে রক্ত, সেটি সঞ্চালিত ছিল বছরের পর বছর ধরে, 1.5 যুগের বেশি সময় ধরে। সে কারণেই বিএনপি আজকে অপ্রাসঙ্গিক হয়ে যায়নি, বরঞ্চ আলোচনা হচ্ছে নির্বাচন হলে তারা ক্ষমতায় আসবে। কিন্তু যেই দল তার সভানেত্রী, পুরো রাষ্ট্র ব্যবস্থা, সরকার ব্যবস্থা, পুরো সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক, 300 জন এমপি সহ পালিয়ে যায় একটি দেশ থেকে, সেই পালিয়ে যাওয়ার পর তাদের বাংলাদেশের রাজনীতিতে ফেরার আর কোনো রাস্তা থাকে না। এটি একদম নাবালক আওয়ামী লীগের একজন কর্মীও বিশ্বাস করবেন না যে শেখ হাসিনার আবার ফেরার রাস্তা আছে। সেই ফেরার রাস্তার সম্ভাবনাটা তারা টিকিয়ে রেখেছে একমাত্র ভারতের সহযোগিতার মাধ্যমে। তারা মনে করে যে মোদি ইউনূস সরকারকে আক্রমণ করবে, অথবা সামনে বিএনপি যদি ক্ষমতায় আসে তাদেরকে আক্রমণ করবে, এবং যেভাবেই হোক শেখ হাসিনাকে বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসন করবে না। শেখ হাসিনা বাংলাদেশের রাজনীতিতে আর পুনর্বাসিত হবে না তার জীবদ্দশায়, এটি নিঃসন্দেহে বলে নেওয়া যায়। আমি বলছি না আওয়ামী লীগ, আমি বলছি শেখ হাসিনা এবং তার পরিবার। হয়তো আওয়ামী লীগের একটা অংশ বাংলাদেশের রাজনীতি করবে, তারা নির্বাচন করবে, নাও করতে পারে। হয়তো এবার নির্বাচন না হলে পরে নির্বাচনে তারা অংশ নিয়ে তারা জাতীয় পার্টির মতো একটি আঞ্চলিক দল, গোপালগঞ্জ কেন্দ্রিক তারা থাকতে পারে। সংসদে 20-30টা আসনও তাদের থাকতে পারে, কিন্তু সেটা শেখ হাসিনার আওয়ামী লীগ নয়, সজীব ওয়াজেদ জয়ের আওয়ামী লীগ নয়। শেখ হাসিনা তো বাংলাদেশের মাটি থেকে পালিয়েছে, আর বাংলাদেশের মাটির সাথে কোনো সম্পর্ক নেই সজীব ওয়াজেদ জয়ের। সুতরাং এই সজীব ওয়াজেদ জয় এবং শেখ হাসিনা লিডারশিপের রাজনীতির কোনো ভবিষ্যৎ বাংলাদেশে নেই। আওয়ামী লীগের থাকতে পারে, কিন্তু সেই আওয়ামী লীগকে সম্পর্ক ছিন্ন করতে হবে সকল রকম এই শেখ পরিবারের সাথে, আওয়ামী লীগের সাথে। সুতরাং শেখ হাসিনার সাথে এবং এই যারা মাফিয়া শাসন ব্যবস্থা পরিচালনা করেছে তাদের সাথে অনেকটা রিফাইন্ড আওয়ামী লীগ বলতে পারেন। তো সেই আওয়ামী লীগের আবার সুসম্পর্ক থাকবে না হাসিনাদের সাথে। সুতরাং হাসিনার আর বাংলাদেশের মাটিতে প্রত্যাবর্তনের সুযোগ নেই, পলিটিক্যাল রিভাইভের সুযোগ নেই। এটি একেবারে মাঠের যারা বালক তারাও বুঝতে পারেন যে কোন যুক্তিতে হাসিনা আর বাংলাদেশে ফিরবে না। কোনো উপায় নেই যে বাংলাদেশের মাটিতে শেখ হাসিনা এসে আবার রাজনীতি করবেন। ধরুন ইউনূস সরকার চলে গেল, বিএনপি যদি ক্ষমতায় আসে, বিএনপি কোনোদিন এই স্পেসটুকু দিবে না আওয়ামী লীগকে। তারা ব্যক্তিগত প্রতিহিংসার রাজনীতির তরফ থেকে নয়, বাংলাদেশের মানুষ বিএনপিকে এই চাপে রাখবে যে আওয়ামী লীগকে যেন কোনোভাবে, বিশেষত শেখ হাসিনাকে যেন পুনর্বাসিত না করা হয়। তবে এটি গণতান্ত্রিক দেশে রাজনৈতিক মতাদর্শ থাকবে, আওয়ামী লীগ থাকবে। এই নির্বাচনে তারা অংশগ্রহণ না করলেও হয়তো আগামী নির্বাচনে করবে, কিন্তু আঞ্চলিক দল হিসেবে 3 কিংবা 4 কিংবা 5 নম্বর দল হিসেবে তারা টিকে থাকবে, যেটা আমার মনে হয় বাংলাদেশের রাজনীতির জন্য অতটা হুমকি নয়। তো সেই রকম একটা ভবিষ্যৎ কল্পনা করে আওয়ামী শিবিরে প্রচণ্ড যে হতাশা ডক্টর ইউনূসের সাথে মোদির বৈঠকের পর, সেটি বলাই বাহুল্য। এবং এর মধ্য দিয়ে দুই দেশ যে যুদ্ধপূর্ণ সম্পর্ক না থেকে রিয়েলিটি মেনে নেওয়া, শেখ হাসিনা যে আর ক্ষমতায় নেই, শেখ হাসিনা যে বাংলাদেশে ব্যাক করবে না, আওয়ামী লীগের রাজনীতির হাল ধরবে না, এটি নিশ্চয়ই ভারত বুঝেছে, নরেন্দ্র মোদী বুঝেছে। এবং বোঝার প্রেক্ষিতেই কিভাবে দুটি দেশের সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়া যায় যুদ্ধ ছাড়া, যুদ্ধংদেহী মনোভাব ছাড়া, সেটি নিশ্চয়ই ভারত এখনও চেষ্টা করছে। আর বাংলাদেশের তরফ থেকে তো এই চেষ্টা ছিলই। আমরা বারবার এই প্রেশারটাই দিয়েছি যে প্রতিবেশী বদলানো যাবে না, সুতরাং তার সাথে যুদ্ধ করা যাবে না, কিন্তু ন্যূনতম এগিয়ে যাওয়ার সম্পর্ক, আওয়ামী লীগকে যেন তারা একমাত্র সহায় সম্বল না মনে করে তাদের স্বার্থ রক্ষার জন্য, সেই সব বার্তাগুলো স্পষ্ট করা, যেন যুদ্ধংদেহী মনোভাব ছাড়াও প্রতিবেশী দেশ হিসেবে চোখে চোখ রেখে কথা বলে এগিয়ে যাওয়া যায়। তো সেই রকম একটা বাস্তবতা প্রতিষ্ঠিত হয়েছে 7 মাস পরে। আর পরাজিত হয়েছে কি
আওয়ামী লীগের ন্যারেটিভ যে ভারতের চোখে শেখ হাসিনাই হচ্ছে এখনো বাংলাদেশের কর্তা, শেখ হাসিনাই বাংলাদেশের রাজনীতিতে ফিরবে, আওয়ামী লীগ ফিরবে, এই ধারণা পরাজিত হয়েছে। হতাশা তো থাকতেই পারে, হতাশাটা তো বাস্তব, তাই না? দর্শক শ্রোতা, এই বিষয়ে আপনার মতামত থাকলে লিখতে পারেন কমেন্ট বক্সে আপনার মতামত। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।